সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদ আহমেদ। প্রযুক্তি কথা প্রোগ্রামটিতে আমরা এর আগে কথা বলেছিলাম। আজকে নতুন করে একটি ভিডিও তৈরি করছি। প্রিয় দর্শক, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে খুবই ট্রেন্ডিং একটি টপিকস বা বিষয়ের উপর আমরা আলোচনা করতে যাচ্ছি। বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্টারলিংক ইন্টারনেট এটা ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে আমাদের দেশের যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যে, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের আমাদের কাছে বিশেষ ইনফরমেশন দেওয়া হচ্ছে যে স্টারলিংক আমাদের দেশে আসছে। অর্থাৎ আগামী মাসের 9 তারিখে, এপ্রিলের 9 তারিখে আমাদের দেশে স্টারলিংক যে পরিষেবা আছে সেটা কিন্তু সরকার ঘোষিত টাইম অনুসারেই 9 তারিখে আনুষ্ঠানিকভাবে সেটা উদ্বোধন করা হবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের ইউটিউবে, ফেসবুকে, আমাদের টেলিভিশনগুলোতে আমরা এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছি। স্টারলিংক নিয়ে ব্যাপক উত্তেজনাকর একটা বিষয় তৈরি হয়েছে। সো আজকে আমার টপিকস যে বিষয়গুলো বলা প্রয়োজন আছে এই সময়, আসলে এই বিষয় নিয়ে খুব বেশি একটা আলোচনা হচ্ছে না। স্টারলিংক মূলত কিভাবে কাজ করছে সেই ব্যাপারটা আপনারা অনেকেই অনেক ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে, এক্সপ্লেনেশন করেছেন অনেকে। আবার স্টারলিংকের পক্ষ থেকেও তো অনেক ধরনের ভিডিও আছে, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে স্টারলিংক কীভাবে কাজ করবে, সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো সব কিছুর পরেও আমাদের কৌতূহলের যে জায়গা সেটা হচ্ছে স্টারলিংক আসছে আমাদের বাংলাদেশে। স্টারলিংক কি আসলেই আমাদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটাতে পারবে, সেই ব্যাপারটা কিন্তু আমরা ওইভাবে কেউ বলতে পারছি না। কারণ হচ্ছে স্টারলিংকের যে বিষয়টা, স্টারলিংক অন্য অন্য কান্ট্রিতে যেভাবে আসছে আমাদের বাংলাদেশেও আসছে। তো সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও আরেকটি কথা বলা হচ্ছে যে স্টারলিংক আসলে সেটা সরকারের যারা রাজনৈতিক গভর্নমেন্ট থাকবে তাদের নিয়ন্ত্রণে থাকবে কিনা, এই স্টারলিংক এক কথায় নিয়ন্ত্রণ করা যাবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই আলোচনার বিষয় থাকবে। এবং আমি এবং আমার প্রতিষ্ঠান ইউ কানেক্ট আমরা দীর্ঘদিন ধরেই প্রান্তিক এলাকায় ইন্টারনেট প্রযুক্তিকে সহজ করার লক্ষ্যে কাজ করছি। সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু এই স্টারলিংক নিয়ে পরিকল্পনা রেখেছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকবে, সেটা আমরা আজকে করব। এর আগের ভিডিওতে আমি টেলিভিশন স্ট্রিমিং নিয়ে কথা বলেছি, আমরা মিডিয়া সার্ভার নিয়ে কথা বলেছি। আজকে স্টারলিংক এবং পরবর্তীতে যে ট্রেন্ডিং টপিকসগুলো আছে, লাইক আমি সামনের ভিডিওতে ভিও ওয়াইফাই কলিং, অর্থাৎ ভয়েস ওভার ওয়াইফাই বা ওয়াইফাই কলিং নিয়ে যে ট্রেন্ডিং চলছে এখন, যা আলোচনা হচ্ছে সব জায়গাতেই। ফোন কোম্পানিগুলো, যারা সেলুলার যে অপারেটরগুলো আছে, তারা চাচ্ছে আমরা ওয়াইফাই দিয়ে আমরা কল করতে পারি। সেলুলার নেটওয়ার্ক যেখানে কল ড্রপ করে সেইখানে সেটার পরিবর্তে আমরা ওয়াইফাই কলিংয়ের মাধ্যমে কল করতে পারি। তো এই টপিকস নিয়ে আমি আগামী সপ্তাহে কোনো একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকের টপিকসটা হচ্ছে এটাই, স্টারলিংক ওয়াইফাই সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার যে তারা যে অনেক উৎসাহী হয়ে আছে, আমাদের দেশের যারা গ্রাহক আছে স্টারলিংক পরিষেবার মাধ্যমে তারা খুব সহজে বা খুব হাই স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবে, সেটা আসলে তাদের কাছে কতটুকু যুক্তিযুক্ত হবে। সবার মনের মধ্যে স্টারলিংক আসছে এরকম একটা সময় আমরা পার করছি। সবাই যারা আছেন আমাদের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম শহরে যারা যাদের খুব বেশি পরিমাণে হাই স্পিডের কানেক্টিভিটি লাগে, আমাদের যারা সবসময় ইন্টারনেটের উপর নির্ভর করে কাজ করতে হয়, সো সেই মানুষগুলোর স্টারলিংক নিয়ে কিন্তু উত্তেজনার বা আগ্রহের জায়গার কমতি নেই। বর্তমান সময় ইন্টারনেট থাকা আর না থাকার উপর নির্ভর করছে আমাদের জীবন জীবিকার উন্নয়নের যে একটা বিষয় আছে সেইটা। আমরা যারা আমাদের গ্রামে যারা আছি, আমরা যারা স্বল্প আয়ের মানুষ আছি, যারা ইন্টারনেট ব্যবহার করতে চাই, এবং আমাদের কিন্তু এখন ইন্টারনেট সবারই প্রয়োজন এবং ভালো মানের ইন্টারনেট প্রয়োজন। এখন ইন্টারনেট শুধু বিনোদনের মাধ্যম নয়, এটা এখন কাজের আমাদের প্রতিদিনের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। তো সেই ক্ষেত্রে ইন্টারনেটের বিকল্প ভালো ইন্টারনেটের বিকল্প আসলে এখন নেই। এখন যদি স্টারলিংক সেই জিনিসটা আমাদেরকে করে দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু আমরা
স্টারলিংকের সাথে আমাদের যে প্রযুক্তিগত যে উন্নয়নের যে বিষয়টা ধারাবাহিকতা আছে সেটা কিন্তু আমরা ঠিকই ওভারকাম করতে পারবো। স্টারলিংকের প্রাইস যদি আমরা চিন্তা করি সেটা কিন্তু যেটা হয় যে সাবস্ক্রিপশন এবং হচ্ছে যে ডিভাইসের যে প্রাইস, এগুলো কিন্তু আমাদের যারা মানে সাধারণ মানুষ আছে তাদের ক্রয় সীমার বাইরে থাকবে। অর্থাৎ আপনি যখন ডিভাইস কিনবেন তখন ডিভাইস $500 প্লাস আপনার ডিভাইসের কস্টিং যাবে, যেটা প্রায় আপনার 45 থেকে এখানে দেখা যায় 70,000 টাকা প্লাস আপনার কস্টিং এসে যাবে। এবং বিজনেসের জন্য আরও হায়ার যে তাদের যে ভার্সন আছে, তাদের যে সংস্করণ আছে সেগুলো নিতে গেলে কিন্তু আমাদের আরও খরচ বেশি পড়বে। যেহেতু এটা খুব বেশি এক্সপেন্সিভ হচ্ছে, আমাদের গ্রামে যারা আছি আমরা সাধারণ মানুষ, ঢাকাতে বা আমাদের বিভিন্ন শহরে যে সাধারণ মানুষ আছি, তারা কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এই ইন্টারনেট ব্যবহার করতে পারছে কারা? হয়তো বা বড় কোনো অফিস যাদের অনেক ইন্টারনেটের প্রয়োজনীয়তা আছে তারা এটা ব্যবহার করতে পারছে। অন্যদিকে ফ্রিল্যান্সার আছে যারা হাই কোয়ালিটি ইন্টারনেট লাগে, কিন্তু সেইখানে আমার 1,000-2,000 টাকার ইন্টারনেট হইলে যেখানে হয়ে যায় সাবস্ক্রিপশন, সেখানে আমার কিন্তু 10,000 টাকা বা 15,000 টাকা আমাকে সাবস্ক্রিপশন বিল দিতে হচ্ছে প্রতি মাসে। অবশ্যই এটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই টপিকসটা আমরা একটু পরে আসছি যে কিভাবে সাধারণ মানুষের কাছে একদম 200 টাকা থেকে শুরু করে একটা ফোন 200 টাকা, এবং যদি আপনি একদম হোম কানেকশন 800 টাকা বা 1,000 টাকার মধ্যে আপনি এই স্টারলিংক সুবিধা আমরা দিতে পারি বাংলাদেশে, সেইটা কেমন হয়? আমি এবং আমার প্রতিষ্ঠান ইউকানেক্ট আমরা এই প্রযুক্তি নিয়ে কাজ করছি। সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি আমাদেরকে সহায়তা করে, তাহলে এইটা সম্ভব। আমরা এই টপিকস নিয়ে পরেও আসবো। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের দেশে গভর্নমেন্ট যে লক্ষ্যে এই স্টারলিংক ইন্টারনেটকে আমাদের দেশে আনার চেষ্টা করছে বা আনছে, সেইটার উদ্দেশ্য আসলে কতটুকু এখানে কার্যকর হবে। দেখুন, স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের এই কি বলে যে স্টারলিংকের সাথে তাদের একটা চুক্তি হয়েছে, তারা আমাদের দেশে তাদের সাথে একটা চুক্তির মাধ্যমে এই স্টারলিংকটা নিয়ে আসবে আমাদের দেশীয় কিছু প্রতিষ্ঠান। আচ্ছা, স্টারলিংক বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন করবে। গ্রাউন্ড স্টেশন কেন প্রয়োজনীয়তা আছে, গ্রাউন্ড স্টেশনের প্রয়োজনীয়তা কেন আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব ধীরে ধীরে। জাস্ট গ্রাউন্ড স্টেশন করতে হবে বাংলাদেশের কয়েকটি জায়গাতে। এই জায়গাগুলো অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। কিছু কিছু জায়গা যারা আমাদের যে দেশীয় প্রতিষ্ঠান যারা কাজ করছে তাদের নির্ধারিত নিজেদের কিছু জায়গা করতে চান। আবার হাইটেক পার্কের কিছু জায়গা আছে যেখানে গ্রাউন্ড স্টেশন ওইখানেও করতে চান। বিটিআরসি, যেটা আমরা জানতে পেরেছি, তারা কিছু শর্ত দিয়েছেন, মানে ইলন মাস্কের যে স্টারলিংক দেশে আসা নিয়ে তাদের উপর কিছু শর্ত দিয়েছেন। শর্তগুলো এরকম যে আমাদের যে দেশীয় প্রতিষ্ঠান তাদের থেকে ব্যান্ডউইথ নিতে হবে বা ব্যান্ডউইথের সোর্সিং করতে হবে। স্টারলিংক মূলত যেটা হয়, তারা নিজেদের মধ্যে একটা স্যাটেলাইট টু স্যাটেলাইটের মধ্যে কিন্তু তারা একটি লেজার লিঙ্কের কানেক্টিভিটি করে থাকে, অর্থাৎ হাই স্পিডে একটা স্যাটেলাইট থেকে আরেকটা স্যাটেলাইটের মাধ্যমে কানেক্টিভিটি করে থাকে। তারা চাইলে গ্লোবাল যে আমাদের ব্যান্ডউইথ আছে সিঙ্গাপুর বা অন্য অন্য কান্ট্রি থেকে, সেখান থেকে কিন্তু ব্যান্ডউইথ সোর্স আমাদেরকে দিতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে আমাদের লেটেন্সি বেড়ে যাবে। লেটেন্সি কী জিনিস সেটা নিয়ে আমি পরবর্তীতে অথবা সম্ভব হলে এই ভিডিওতে আমার আলোচনা করব। লেটেন্সি হচ্ছে আপনার বেড়ে গেলে আপনার কোনো একটা সাইট রিচ করতে সময় লাগে। এটা সাধারণ ভাষায় টেকনিক্যাল আরও কিছু টার্মস আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো সময় করব। মানে এক কথায় যে আপনার লেটেন্সি বেড়ে যাওয়াটা এটা ইন্টারনেটের জন্য একটা খারাপ দিক। আমাদের সরকার যেটা চাচ্ছে, আচ্ছা একটা বিষয় আপনি বলেন তো, আমাদের দেশে যখন গ্রাউন্ড স্টেশন থাকবে, এই গ্রাউন্ড স্টেশনগুলো তো অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করবে না আমাদের এই দেশীয় প্রতিষ্ঠানে কেউ না কেউ থাকবে, এখানে ফিজিক্যালি তারা এইখানে কন্ট্রোল করবে। আবার এই যে ব্যান্ডউইথের যে সোর্স আসছে, ব্যান্ডউইথ যদি আমাদের দেশীয় প্রতিষ্ঠান তাদের স্যাটেলাইটে সরবরাহ করে, অর্থাৎ ব্যান্ডউইথ এখান থেকে আমাদের হতে পারে সেটা সাবমেরিন কেবল থেকে, সাবমেরিন গেটওয়ে থেকে আমাদের যে দেশীয় প্রতিষ্ঠান তাদের মাধ্যমে এইটা গ্রাউন্ড স্টেশন থেকে আবার
আমাদের যে ব্যান্ডউইথে স্যাটেলাইটে পাঠানো হবে, আবার স্যাটেলাইটের মাধ্যমে আমাদের যে যারা আছে গ্রাহক আছে তারা যে তাদের যে কিট আছে, অ্যান্টিনা আছে, ডিভাইস আছে স্যাটেলাইট স্টারলিংকে, সেটা দিয়ে আমরা রিসিভ করে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তো মূলত প্রসেসিংটা এরকম হবে। তো এইখানে যদি যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে তারা যদি আসে, চাইলে কিন্তু এই ফিজিক্যালি তাদেরকে ওইখানে ওই গ্রাউন্ড স্টেশনে হস্তক্ষেপ করতে পারে, এই 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 জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারে। এটা সম্ভব, কারণ যেহেতু আমাদের ব্যান্ডউইথ সোর্স যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আলটিমেটলি আপনার স্যাটেলাইট এইখান থেকে ব্যান্ডউইথ পাবে না। তো সেই ক্ষেত্রে এখন আরেকটা বিষয় আমি স্টারলিং যদি এই কাজটা করে থাকে, যে যদি আমাদের এখান থেকে আমাদের ব্যান্ডউইথ সোর্সকে বন্ধ করে দেওয়া হয়, গ্রাউন্ড স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়, সেজন্য গ্লোবালি যে ব্যান্ডউইথ সোর্স আছে সেখান থেকে যেন একটা রেডিয়েন্সি বা ফেইল ওভার যে সিস্টেমটা আছে সেটা যেন তারা অ্যাক্টিভ করে রাখে। তাহলে যেটা হবে যে আমাদের দেশ থেকে যদি কোনোভাবে ব্যান্ডউইথ সোর্স বন্ধ করে দেওয়া হয়, সে গ্লোবালি যে কানেক্টিভিটি আছে সেখান থেকে সে কিন্তু আমাদের ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে। যদিও স্পিড হয়তো বা তাদের লোড বেড়ে যেতে পারে, কিন্তু আমরা এখানে ব্যান্ডউইথের যে সরবরাহ সেইটা বন্ধ হলেও আমরা ইন্টারনেট পাবো। ঠিক আছে? তো এইভাবে যদি স্টারলিংক কাজ করে, তাহলে হয়তো বা আমাদের দেশের যে ইন্টারনেট যে কন্ট্রোলিংয়ের বিষয়টা আছে সেটা অনেক অংশেই মানে সীমিত করা যাবে। গভর্নমেন্ট যেটা চায় যে বাংলাদেশে যাতে ইন্টারনেটকে কেউ কন্ট্রোল না করতে পারে। এখন মানে বাংলাদেশের যারা মেজরিটি পার্সন, সাধারণ গ্রাহক, সাধারণ মানুষ, তারা মূলত এই স্টারলিংক ইন্টারনেটের আওতায় আসছে না। তো সেই ক্ষেত্রে ইন্টারনেট একেবারে বন্ধ করে দেওয়া আর না দেওয়ার আসলেই খুব একটা বেশি ইফেক্ট পড়ছে না। সাধারণ দু একটা অফিসের মধ্যে ভালো কোয়ালিটির ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, তো তাতে করে আপনার মানে সাধারণ মানুষের কোনো উপকার আসবে না। তো এই জায়গা থেকে বের হয়ে আমাদের যেটা প্ল্যানিং, সেটা হচ্ছে আমরা যদি এমন কিছু একটা করতে পারি যে প্রত্যেকটা মানুষের কাছে লাইক একটি ব্রডব্যান্ড যে মডিউল আছে, সেই মডিউলকে আমরা কনভার্ট করে আমরা যদি আরও হাই প্রযুক্তি, অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি ব্রডব্যান্ড কানেক্টিভিটির যে মডেলটা আছে সেটা যদি আমরা সেই সিনারিওটা যদি সেই জিনিসটা যদি আমরা আমাদের এই স্টারলিংক নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এটা সম্ভব। যে আইএসপিগুলো আছে তাদের সিমিলার একটা টেকনোলজি আমরা যদি এখানে করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে শহরে প্রত্যেকটা বাসা বাড়িতে আমরা কিন্তু ব্রডব্যান্ড কানেক্টিভিটির মতো করে আমরা স্টারলিংক ইন্টারনেট পৌঁছে দিতে পারবো। আর যেহেতু স্যাটেলাইট কানেক্টিভিটি নিরবচ্ছিন্ন, কখনো সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, ক্যাবেলিংয়ের যেই ঝামেলাগুলো সেগুলো থাকছে না, চাইলেই যখন তখন যে কোনো ভাবেই তারা ইউজ করতে পারছে। সো এইখানে নিয়ন্ত্রণ করার যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেক সীমিত হয়ে যাচ্ছে। সো এইভাবে যদি আমরা আমাদের নেটওয়ার্ক প্ল্যানিংটা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা এলাকাতে আমরা কিন্তু ব্রডব্যান্ড যে ইন্টারনেট কানেক্টিভিটি আছে সেটার বিকল্প হিসাবে স্টারলিংক আমরা নিয়ে আসতে পারি। এটা কিন্তু সম্ভব। আমি জানি এর বিপরীতে আরও কিছু প্রশ্ন আমার কাছে আসবে, সেটা হচ্ছে যারা ইন্টারনেট বা আইএসপি বিজনেস করবেন তারা কি এই ক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হবেন কি না। দেখুন, একটা বিষয় কি, প্রযুক্তি যখন উন্নত হবে তখন প্রযুক্তি উন্নতর সাথে সাথে আমাদের মাইন্ডকেও, আমাদের যে মেন্টালিটিকেও সেটাকেও উন্নত করতে হবে, তাহলেই না আমরা সমন্বয় করতে পারবো। দ্যাটস ওয়াই এখন প্রযুক্তি আসছে, আমাদের একটা মানে স্ট্রাকচার অলরেডি আগে থেকে আছে, এখন সেটাকে আমরা আপগ্রেড করতে হবে। আমরা এখনও কিন্তু বিশ্বের সাথে যদি কম্পেয়ারে যাই, ওয়ার্ল্ডের সাথে আমাদের ইন্টারনেটের মান একেবারে নিম্নমানের কোয়ালিটি কিন্তু আমরা সরবরাহ করছি। তার মানে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই ইন্টারনেটের যে একটা মানদণ্ড বলেন সেই জায়গাতে আমরা যেতে পারি নাই। তো আমরা যদি চাই আমরা এই জায়গাকে ওভারকাম করতে পারি। হ্যাঁ, কিছু জায়গাতে স্যাক্রিফাইস করতে হবে। আমাদের যারা আইএসপি আছে, যারা আইএসপি সংস্থা যারা নিয়ন্ত্রণ করেন, যাদের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারনেটের সরবরাহ চলছে, তাদের জায়গা থেকে তাদের সিস্টেমটাকেও আপগ্রেড করতে হবে, তাদের প্রযুক্তিটা আপডেট করতে হবে। তাহলে যেটা হবে,
এই মানে সমন্বয় করে, অর্থাৎ স্টারলিংক, ব্রডব্যান্ড কানেকশন বা যারা সেলুলার কোম্পানির ডেটা আছে, মোবাইল ডেটা আছে যেগুলো আছে, তাদেরও দেখা যাচ্ছে 5G যেটা আছে সেটাও আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সব কিছু ওভারঅল সব কিছু সবাই যখন আমরা একটা মানে লেটেস্ট প্রযুক্তির মধ্যে দিয়ে যাব, তখনই আমাদের সামগ্রিক যে ইন্টারনেটের একটা কি বলে যে আমাদের উন্নয়ন, সেটা কিন্তু আমরা করতে পারবো। আপনারা জানেন যে আমাদের যে দুর্গম এলাকা, চর আছে, নদী আছে, নদীর পাড়ে দ্বীপ আছে, সেই সমস্ত এলাকাতে এখন পর্যন্ত ব্রডব্যান্ড কানেক্টিভিটি করা সম্ভব হয়নি, ঠিক আছে? কিন্তু ওই এলাকার মানুষ কিন্তু সবাই এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল, ইন্টারনেট ব্যবহার করে, সবার হাতেই স্মার্টফোন আছে। তো একমাত্র মোবাইল ডেটার উপর ডিপেন্ড করে তারা আসলে তাদের যে চাহিদা সেটা কিন্তু মানে ফিল আপ করতে পারছে না। সেই ক্ষেত্রে আমাদের তাদের কথা চিন্তা করে হলো প্রান্তিক পর্যায়ে যাতে স্টারলিংকের মাধ্যমে একদম হাই স্পিড ব্রডব্যান্ডের মতো করে আমরা যদি কানেক্টিভিটি দিতে পারি, সেটা কিন্তু আমাদের দেশের জন্য বা আমাদের দেশের যারা মানুষ আছে তাদের সবার জন্যই কিন্তু একটা ভালো দিক হতে পারে। সো আমরা সরকার বা সরকারের পক্ষ থেকে যারা এই 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 প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি স্টারলিংকে একটু ভিন্নভাবে দেখা হয়, আমরা যেভাবে দেখছি স্টারলিংক এটা থেকে বের হয়ে আসি, স্টারলিংকে যদি আমরা একটু অন্যভাবে দেখতে পারি, তাহলে কিন্তু স্টারলিংক দিয়ে অনেক কিছুই সম্ভব। তো এইখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে স্টারলিংক বা ইলন মাস্ক তারা কি এই ধরনের ডিস্ট্রিবিউশনের কোনো পারমিশন দিবে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ধারণা করছি, দেশের বাহিরে মানে যারা অন্যান্য কান্ট্রিতে ব্যবহার করছে সেখানে এই ধরনের কোনো রেস্ট্রিক্টেড নাই। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ডারি হোপ বন্ধ থাকে, অর্থাৎ শেয়ারিং করা যায় না। কিন্তু স্টারলিংকের মধ্যে এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় লক্ষ্য করা যায়নি যে তারা একাধিক ডিভাইস চালানো যাবে না। যদি একাধিক ডিভাইসের চালানোর অনুমতি স্টারলিংক দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই প্রজেক্ট বা এই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব। গ্রাউন্ড স্টেশনের কথা বলেছিলাম, এইখানে গ্রাউন্ড স্টেশন যেহেতু এখানে প্রয়োজন আছে, বলেছিলাম লেটেন্সি বেড়ে যাবে, যার কারণে গ্রাউন্ড স্টেশন প্রয়োজন আছে। কারণ আমাদের দেশে বেশ কিছু আমাদের নিজেদের সার্ভিস আছে, যেমন বিডিআইএক্স আছে, বিডিআইএক্স এবং হচ্ছে আমাদের নিজস্ব যে বাংলাদেশে যে হোস্টিংগুলো আছে, নিজেদের যে সার্ভারগুলো আছে, সেগুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে ডেটা ট্রান্সমিশন করতে পারে। এর জন্য আমাদের নিজেদের যে এখান থেকে যে গ্রাউন্ড স্টেশন থাকবে, সেটার মাধ্যমগুলো এই কানেক্টিভিটি আমরা নিজেরা খুব দ্রুত গতিতে করতে পারবো। আরও যে বিষয়গুলো থাকে, আমাদের দেশে কিন্তু ফেসবুক বা গুগলের কিন্তু ক্যাশ সার্ভার আছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু আমাদের দেশের যে ক্যাশ সার্ভারে যে ডেটাগুলো জমা হয়, সেখানে কিন্তু এই ক্যাশ সার্ভারগুলো থাকে। সো এই আমাদের ফেসবুক, ইউটিউব বা ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এই ক্যাশ সার্ভারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি নাকি আমরা এই গ্রাউন্ড স্টেশন যদি আমাদের না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমাদের বিডিআইএক্স, এফটিপি বলেন, আমরা যে মিডিয়া যে সার্ভার ব্যবহার করি, অথবা আমাদের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে, যেটা আমাদের দেশের সাথে কানেক্টেড সরাসরি, আমরা কোনো একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মতো কানেক্টেড থাকি, সেই জিনিসটা আমরা পাবো না। এবং ফেসবুক, ইউটিউবের ক্ষেত্রে আমাদের যে ক্যাশ সার্ভারের ফ্যাসিলিটি থাকবে, সেটাও কিন্তু অনেকটা সীমিত হয়ে যাবে। তো যার কারণে গ্রাউন্ড স্টেশনের গুরুত্ব আমাদের কাছে আছে, কিন্তু গ্রাউন্ড স্টেশনের যেহেতু গুরুত্ব আছে, একই সাথে গ্রাউন্ড স্টেশন থাকার জন্য আমরা কিন্তু কিছুটা যেটা ইন্টারনেট কন্ট্রোলিংয়ের যে বিষয়টা থাকছে, এইখানেও কিছুটা সীমিত হচ্ছে আমাদের ইয়াটা। কারণ হচ্ছে গ্রাউন্ড স্টেশন থাকলে আমাদের সরাসরি সেটাকে হস্তক্ষেপ করা সম্ভব। কোনো একটি গভর্নমেন্টের মাধ্যমে তারা যদি মনে করে যে আমাদের যে রাজনৈতিক যে গভর্নমেন্ট থাকবে, তারা যদি চাইলে সে গ্রাউন্ড স্টেশনকে বন্ধ করে দিতে পারে, ব্যান্ডউইথ সোর্সকে বন্ধ করে দিতে পারে। ঠিক তেমনি এটার অন্য দিকটা যদি গ্রাউন্ড স্টেশন না থাকে, তাহলে কিন্তু আমাদের লেটেন্সি বেড়ে যাবে। আমরা আমাদের যে স্বাভাবিক যে সার্ভিসগুলো আছে সেটা কিন্তু আমরা ওইভাবে অ্যাক্সেস করতে পারবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।